অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই এবং আমার চ্যানেল অমরেশ মণ্ডল টিউটোরিয়ালে স্বাগত। অষ্টম শ্রেণীর প্রথম মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র আমি অ্যান্সার করব এবং পরে আরও কিছু স্কুল। তার আগে সিলেবাসটা দেখে নাও। প্রথমে হচ্ছে তাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা, তার বিশ্লেষণ, মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন। তো চ্যানেলে যারা নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশনে ক্লিক করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেতে থাকবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে, তরল পদার্থের, গ্যাসীয় পদার্থের, তরল কঠিন বা গ্যাসীয় পদার্থ। পরিবহন হয় শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে। নাম্বার 2, খরিফ ফসলের একটি উদাহরণ গম, ভুট্টা, ছোলা, সর্ষে। এটা হচ্ছে ভুট্টা হবে খরিফ ফসল। সীসা, টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ তামার গলনাঙ্কের সমান, বিশুদ্ধ তামার গলনাঙ্কের তুলনায় কম, বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে বেশি, নির্দিষ্ট গলনাঙ্ক নেই। মনে রাখবে, সীসা এবং টিন, সীসা থাকে 75%, টিন থাকে 25%। এবার যখনই সংকর ধাতু হচ্ছে তখন টিন এবং সীসা মিলে সংকর ধাতু তৈরি হচ্ছে, সেটির গলনাঙ্ক বিশুদ্ধ তামার থেকে কমে যায়। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি কথাটি ঠিক নয়? যেমন এখানে দিয়েছে, কোনো রাসায়নিক বিক্রিয়ার অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না। এরকম 4টি অপশান দিয়েছি। এমন কোনো সমযোজী অনুঘটক হয় না যা সমস্ত বিক্রিয়ার বেগ বাড়াতে পারে। কোনো বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তার সমীকরণ দেখে বলা যায় না, পরীক্ষা করে বার করতে হয়। এবং কঠিন অনুঘটককে গুঁড়ো করে ফেলে তার ক্ষেত্রফল বাড়ে, ফলে বেশি সংখ্যক অণু বিক্রিয়া করার সুযোগ হয়। সবই ঠিক আছে, একমাত্র প্রথমটা, অনুঘটক যেমন বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, সেরকম রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, শুধুমাত্র ভরের পরিবর্তন ঘটে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুত করতে তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 অনুঘটক লাগে। যেমন লিখে দেবে, ধরো KClO3 পটাশিয়াম ক্লোরাইডকে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ছাড়া উত্তপ্ত করে তাহলে লাগে 630 ডিগ্রি সেলসিয়াস। এটা ব্যালেন্স করে দিই, 2 KCl + 3O2 গ্যাস উৎপন্ন হয়। কিন্তু এই বিক্রিয়াটি আবার যখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 থার্ড ব্র্যাকেট দিতে হয়, তখন তাপমাত্রা কমে যাচ্ছে 200 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস। তখন কী ঘটে? একই রিয়াকশান, 2 KCl পটাশিয়াম ক্লোরাইড + 3O2 প্লাস আবার থার্ড ব্র্যাকেটে লিখতে হয় MnO2। এখানে কেন লিখলাম? বোঝানোর জন্য যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু এর কোনো ভরের পরিবর্তন হয় না। বুঝতে পারলে সবাই? ঠিক আছে, দেখো পরের কোশ্চেন, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বৃহৎ পার্থক্য বজায় রাখে কোনটি? ঝড়, ভূমিকম্প, বজ্রপাত, অগ্ন্যুৎপাত। এটির উত্তর হবে বজ্রপাত। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? দেখো, সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়, পটাশিয়াম হাইড্রক্সাইড আয়নিত হয়, ম্যাগনেসিয়াম সালফেট আয়নিত হয়, কিন্তু চিনি হয় না। একটা উদাহরণ দিয়ে শেখাই। ধরো পটাশিয়াম ক্লোরাইড KCl, এটি যদি আয়নিত হয় তাহলে NaCl। তড়িৎ বিশ্লেষ্য কেন বলছি? আয়নিত হয়ে এটা ফরওয়ার্ড রিয়াকশনে ব্যাকওয়ার্ড, সমবর্তী পশ্চাৎবর্তী, মানে Na+ and Cl- হয়। KOH পটাশিয়াম হাইড্রক্সাইড, অনেক হয়তো তোমাদের সমস্যা হতে পারে, এটার নাম কি এটা বলেই দিই। পটাশিয়াম হাইড্রক্সাইড KOH তৈরি হবে K++ OH-। অ্যান্ড ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, এটাও তাই, আয়নিত হয়ে তৈরি হবে Mg2+ এবং SO4 2-। কিন্তু চিনি C6H12O6, এটি চিনি, এটি কিন্তু আয়নিত হয় না, তাহলে কোনো আয়ন তৈরি করবে না। আশা করি সকলে বুঝতে পেরেছো কোনটি তড়িৎ বিশ্লেষ্য আর কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়। তার উত্তর হবে চিনি, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয়। তারপরে দেখো, 100 ক্যালোরি তাপ যোগ করে
5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যায়? 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ে? এখানে ছোট্ট করে করা আছে, তো আমি খাতায় করে দিই। ধরো এটা যে সূত্র মনে রাখবে, H সমান mst। H হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, M হচ্ছে বস্তুর ভর, S হচ্ছে আপেক্ষিক তাপ, আর টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এখানে অঙ্কে বলেছে যে তোমার 100 ক্যালোরি তাপ দেওয়া হচ্ছে, আর 5 গ্রাম জলের ভর, আপেক্ষিক তাপ জলের ক্ষেত্রে 1, উষ্ণতা কত ডিগ্রি বাড়ানো যাবে, টিটা বের করতে হবে। তাহলে 5t সমান 100, তাহলে টি সমান কী হবে 100/5, বাংলায় বলি 100/5 সমান 20। এবার এখানে বলেছে কত ডিগ্রি, তারপর ডিগ্রি সেলসিয়াস, টি সমান কী হবে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো নেক্সট কোশ্চেন, আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? যেহেতু আমরা কৃষক পরিবারের অন্তর্গত কিন্তু শিক্ষক, আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? এঁটেল মাটি। যে মাটিতে জলধারণ ক্ষমতা বেশি সেখানে আমন ধান ভালো হয়। Fe প্লাস Cu2 প্লাস সমান Fe2 প্লাস প্লাস Cu, এটি ভালো করে শেখানো যায় কোনটি জারক এবং বিজারক। তো দেখে নাও, Fe আয়রন এর সাথে Cu2 প্লাস তৈরি হচ্ছে Fe2 প্লাস প্লাস সি। অনেকে বুঝতে পারে না যে কোনটি জারণ কোনটি বিজারক। তো দেখে নাও, আয়রনের জারণ সংখ্যা কিছু নেই, মানে 0, এটা 2 প্লাস, তাহলে Fe থেকে Fe2 প্লাস হচ্ছে। এখানে দেখো জারণ সংখ্যার হ্রাস না বৃদ্ধি ঘটেছে? জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। জারণ সংখ্যা বৃদ্ধি মানে ইলেকট্রন বর্জন হয়েছে। তারপরে Fe দুটো ইলেকট্রন যদি বর্জন করে তাহলে কী তৈরি হবে? Fe2 প্লাস। তাহলে ইলেকট্রন যদি বর্জন হয়, ইংলিশে বলছি লস অফ ইলেকট্রন, এক কথায় আমি একটু লিখেই দেখাই বাংলাতে, ইলেকট্রন বর্জন করলে হয় জারণ। ইলেকট্রন বর্জন মানে যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারণ। তাহলে এখানে কী হচ্ছে? জারণ। একইভাবে কপার 2 প্লাস থেকে 0 হচ্ছে, তাহলে দেখতেই পাচ্ছ কপার থেকে কপার 0, তাহলে ইলেকট্রন মানে Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন তৈরি হয় Cu। এখানে কপার দুটো ইলেকট্রন 2 প্লাস আয়ন গ্রহণ করেছে। ইলেকট্রন যদি গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বর্জন। ইংলিশে বোঝানোর সুবিধা, লস অফ ইলেকট্রন অক্সিডেশন মানে জারণ, আর গেন অফ ইলেকট্রন মানে হচ্ছে তোমার রিডাকশান। ইলেকট্রন গ্রহণ করাকে দেখছে বিজারণ। তাহলে এখানে দেখছো এটা হচ্ছে বিজারণ। এবার একটা জিনিস শেখাই, কে জারক আর কে বিজারক। মনে রাখবে যে এখান থেকে জারণ শুরু হচ্ছে, তারপরে Fe নিজে জারিত হচ্ছে, অপরকে বিজারিত করছে। যে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে, তাহলে Fe হচ্ছে বিজারক দ্রব্য। Fe কী হবে? বিজারক দ্রব্য। Cu2 প্লাস দেখো Cu2 প্লাস হচ্ছে Cu2 প্লাস, এখান থেকে Cu হচ্ছে ইলেকট্রন দুটি গ্রহণ করেছে, নিজে Cu2 প্লাস যেখান থেকে শুরু হচ্ছে বিজারণ, সে নিজে বিজারিত হচ্ছে, অপরকে জারিত করছে, মানে এটা জারক দ্রব্য। কী দ্রব্য? জারক দ্রব্য। ঠিক আছে, তাহলে এটি হবে জারক দ্রব্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এটা লিখেও দিয়েছি, Cu2 প্লাস জারক, Fe বিজারক। কোনো কম ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী নিতে হবে? মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যেটি কম ধাতু সেটি যার উপরে প্রলেপ দেব, যার উপর প্রলেপ তাকে ক্যাথোড এবং যার প্রলেপ দেবে তাকে অ্যানোড। এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট।
যে ধাতুর উপর, এটা খাতায় নোট করে নিতে হবে, তোমরা খাতায় নোট করে নেবে, যে ধাতুর উপর, আমি একজন কেমিস্ট্রির শিক্ষক, তোমাদের ভালো করে শেখাই, যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে ধরা হয়, ক্যাথোড হিসেবে ধরা হয়। বুঝতে পারলে সবাই? নেক্সট পয়েন্ট, যে ধাতুর প্রলেপ দিতে হবে, যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড হিসাবে ধরা হয়। বুঝতে পারলে? এটা মনে রাখবে, যে ধাতুর উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোড, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড। এখানে বলেছি যে কোনো কম ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে কী ধরতে হবে? তাহলে কম ধাতু, কম দামি ধাতু, আর অ্যানোড রূপে কিছু ব্যবহার করতে হবে? সোনার পাত। এবার হচ্ছে যে কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছো। এটি শর্ট সার্কিট যখন হয়, বজ্রপাত যখন হয়, এবং লেদ কলকারখানায় যেখানে ওয়েল্ডিং, সেখানেও দেখা যায় যে তড়িৎ স্ফুলিঙ্গ হচ্ছে, বা কারেন্টের পোলেও দেখা যায়, তাই না? সবসময় যে বইয়ের ভাষা লিখতে হবে এমন তো কথা নেই। 1 নম্বর স্কুল শুরু করব পরের ভিডিওতে। ভিডিওটি লেন্দি হবে, তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক করবে, তাহলে আমি মোটিভেশন পাবো, আরও কিছু ভিডিও আপলোড করব। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।